উলুধ্বনি আর শঙ্খধ্বনির জোর ধামাকা। রোববার বলে কথা, ছুটির দিন, সাপ্তাহিক ছোটাছুটির সাময়িক বিরতি। হেমন্তের আকাশ থেকে নিম্নচাপের চাদরটা সরে যেতেই জাঁকিয়ে শীতের আমেজ, ঝিরঝিরে হাওয়া। ঘুম তো জমে উঠবেই, কিন্তু ওই অঘ্রাণের ভোরবেলায় বৌঝিদের নদী বা দিঘি বা পুকুর থেকে ইতু পূজার ঘট আনার চোটে ঘুমোয় কার সাধ্যি। কাক ভোরে বাড়ির উঠোন নিকিয়ে চুকিয়ে তকতকে, চারপাশে দুধসদা সব আলপনা, শঙ্খলতা, খুন্তিলতা, চালতেল তার চিত্তির, লক্ষ্মীর পেঁচ। ওখানেই পাতা হয়েছে ইতুর আটন, একটা মাটির সরা বা মালসায় একতাল মাটি, তাতে কচু, মান, ধান বা হলুদ গাছ, পাঁচকলায় ছড়ানো সব অঙ্কুর। কোথাও বা খাড়া কঞ্চির উপরে ঝুলছে ধানের শীষ, একখানা পিদিম জ্বলছে, কিংবা মোমবাতির নরম আলো। ইতুর ঘটে সিঁদুর দিয়ে আঁকা পুতুল ঘট, ঘটের কানায় জড়ানো কলমি বা শুশুনির দলদাম। বাড়ির গিন্নিরা সকলেই চান করে কাপড় পরে রেডি। ইতুর পুজো নিয়ে যাবে সব বামুন বাড়ি। পুজো শেষ হয়ে গেলে গোল হয়ে শুনতে বসবে সব ব্রত কথা। চাল কলা আর সিধে নিয়ে বামুন গিন্নি সুর করে বলবে ইতুর ব্রত কথা। অষ্টচাল অষ্টদুর্বা কলপত্র ধরে, ইতু কথা এক মনে শুনো প্রাণ ভরে। এখন কথা এই যে ইতু, সে দেব না দেবী, ইনি বৈদিক না পৌরাণিক, নাকি শুধু ব্রতের দেবতা? নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত প্রাচীন বাংলার ইতিহাসে। বাংলা ও বাঙালির ইতিহাস চর্চায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। আমরা মূলত ইতু বলতে কি বুঝি না, সূর্য পুজো, মেয়েলি লৌকিক সূর্য উপাসনা। তবে এই আলোচনাটাতে আমরা পরে আসছি। আচার্য সুকুমার সেন এই ইতু পুজো নিয়ে একটা বিপরীত দৃষ্টিভঙ্গির কথা বলেছেন, তাকে সেটা বলি, তারপর আমরা আলোচনায় যাব। তিনি বলছেন ইতু হলো প্রাচীন ইন্দ্র পূজা। তার মতে ওই ঋগ্বৈদিক যে সূক্তগুলো, তার নাম ছিল ইন্দ্রস্তুতি বা ইন্দ্রস্তুত। সেখান থেকে কালক্রমে তার নাম হচ্ছে ইন্দ্রথতু, সেখান থেকে ইতু। ইন্দ্র বৈদিক যুগের প্রধান দেবতা, আবার বিয়ের দেবতাও তিনি। মেয়েদের ব্রত আচারে ইন্দ্র ক্রমশ স্থান লাভ করে। ইন্দ্রের মতো বরের কামনায় মেয়েরা আজও ইন্দ্র দ্বাদশীর দিন ইন্দ্রের পূজা করে। কিন্তু ডক্টর সেন যা বলছেন তার সাথে উৎসবের আচার আর আচরণ ঠিক মিলছে না। অগ্রহায়ণ মাসে নতুন বছর শুরু হতো। এই সময় রবি শস্য, বিশেষ করে গম, যব, সরিষা ইত্যাদির ফসল লাগানো হতো। কৃষির সঙ্গে এই প্রজনন সমার্থক, সুতরাং বোঝাই যাচ্ছে ইতু আসলে সেই রবি শস্যের অঙ্কুরোদ্গমের কৃষি উৎসব। রবি শস্যের সাথে রবি বা সূর্যের একটা পরিষ্কার সম্পর্ক আছে। পুরাণ মতে আমরা 12টা মাসে সূর্যের 12টা রূপ দেখতে পাই। দেখুন, এই অগ্রহায়ণ মাসে সূর্যের নাম হচ্ছে মিত্র, সেখান থেকে মিতু, তারপর ইতু পূজা। এখন প্রশ্ন হচ্ছে এই মিতুটা এলো কোথা থেকে? প্রাচীন পারস্য দেশে মিথু পুজো হতো। প্রাচীনকালে কুমারী মেয়েরা প্রতিলাভ বা সাংসারিক কল্যাণের জন্য সূর্যের পুজো মহিলা মহলে বেশ জনপ্রিয় হয়েছিল। দেখবেন সেই জন্য মহাভারতেও কুন্তির সাথে মিলিত হচ্ছেন সূর্যদেব, আর তার ফলেই জন্ম হচ্ছে কানিন পুত্র কর্ণের। কার্তিক সংক্রান্তির দিন ইতু উৎসবের সূচনা হয়, শেষ হয় অঘ্রাণের সংক্রান্তিতে। প্রতি রোববার মেয়েরা ইতুর ঘট এনে পূজা করে। ইতু পুজোয় লাগে চালকলাইয়ের নৈবেদ্য, আর ভোগে লাগে ভাজা পড়া, অর্থাৎ ওই চালকলাই ভাজা। সংক্রান্তির দিনে বিশেষ ভোগে থাকে সরু চাকলির পদ। সেদিন পুজোর ফুল বলতে হলুদ সরিষার ফুল। পুজোর পর ইতুকে নদীতে বা পুকুরে বিসর্জন দেওয়ার রীতি। ইতুর জনপ্রিয় ব্রতকথাটি লিখিত বা মৌখিক, এই দুটো রূপই পাওয়া যায়। অধিকাংশ ব্রত গল্পের মতোই এই গল্পের প্রধান এবং অন্যতম চরিত্র হলেন একজন দরিদ্র ব্রাহ্মণ। তার দুটো মেয়ে আছে, উম্ন আর ঝুম্ন। দরিদ্র ব্রাহ্মণ চাল ঘি জোগাড় করেছে আঁশকে বড়া খাওয়ার জন্য, কিন্তু ব্রাহ্মণ তাদের ওই মেয়ে দুটোকে দিতে চায় না আঁশকে বড়া। সেই জন্য হুঁশিয়ারি দিয়েছে যে ওই উম্ন ঝুম্নকে যেন পিঠে না দেওয়া হয়। কিন্তু সে লুকিয়ে পড়ছে দেখার জন্য যে তার মা যেন উম্ন ঝুম্নকে পিঠে না দেয়। এবার ঘরে বসে তাওয়ায় ছ্যাঁকা দেওয়ার শব্দ শুনে লুকিয়ে লুকিয়ে দড়িতে গিঁট দেওয়া হচ্ছে এবং গুনছে কটা পিঠে হয়। দুটো পিঠে কম পড়ে। তার মা স্বীকার করে যে উম্ন ঝুম্নকে সে দুটো পিঠে দিয়েছে, এবং এটার জন্য এই অপরাধে তাদেরকে বনবাসে দেওয়া হচ্ছে। এবং তারপর তারা বাড়ি খুঁজে না পেয়ে ইতু ঠাকুরানীর শরণাপন্ন হচ্ছে, এবং ইতু ঠাকুরানী দ্বারা বা ইতু ঠাকুরানীকে তারা তুষ্ট করে তাদেরকে সামাজিক স্বীকৃতি দেওয়া হচ্ছে, এবং ইতুর পুজো গোটা
বিশ্বব্যাপী প্রচলন হচ্ছে। মোটামুটি ব্রত কথাটা এটা। আসলে এই ব্রত গল্পটা থেকে প্রাচীন ইতিহাসের অনেকগুলো বিলুপ্ত প্রায় প্রথার সন্ধান পাওয়া যাচ্ছে। যেমন এই দড়িতে গিঁট মেরে মনে রাখার প্রথা, এটা প্রাচীন গ্রন্থলিপিকে স্মরণ করায়। পেরু, পলিনেশিয়া, এমনকি চীনেও এই লিপির প্রচলন ছিল। এর নাম কুইপান বা কুইপু লিপি। এবার বিশেষজ্ঞরা আমাদের যে ধারণা দিয়েছেন তা থেকে কিছু মানুষ বলছেন যে প্রাচীন পারস্য থেকে বা বাইরের থেকে আমাদের এই ইতু পুজো ধারণা এসছে। কিন্তু তাই যদি হয় তাহলে সেটা সূর্য উপাসনার আদি রূপটাই ধরে রাখবে, যেমন ছট পূজাতে হয়ে থাকে। ইতু লক্ষ্মী কেন হবে? এখানেই বাংলার নিজস্ব সংস্কৃতি, যা আমি পরের পর্বে আলোচনা করব, যার দ্বারা পরিষ্কার হয়ে যাবে বাংলা থেকে ইতুর ধারণাটা বাইরে গেছে। কারণ ডক্টর আশুতোষ ভট্টাচার্য বলছেন সূর্যের অপর নাম আদিত্য। এই আদিত্য থেকে ইতু শব্দটা এসেছে। শাক্ত ধর্মের প্রভাবে ইতু ক্রমশ দেবীতে পরিণত হয়েছেন। সূর্য দেবতা থেকে ইতু শস্য দেবী লক্ষ্মীতে রূপান্তরিত হয়েছেন। এই কারণে তিনি ইতু লক্ষ্মী নামে রাঢ় বাংলায় পরিচিত। কিন্তু এই ধারণা এতই অর্বাচীন, সেটা জানবো পরের পর্বে। তবে আজকে দাদা যাবার আগে বলবো যা মোর চিত্তে লাগে, নাইবা তার অর্থ হোক, নাইবা বুঝুক বেবাগ লোক। ইতুর ঘট আজকাল হারিয়ে যেতে বসেছে। উঠে যাচ্ছে এই ব্রত, হারিয়ে যাচ্ছে লোকাচার। বাংলার ব্রতকথা হারিয়ে যেতে বসেছে হনুমান চল্লিশার মহোৎসবে। বাঙালি তো আজকাল নিজের সংস্কৃতির কথা বলতেই লজ্জা পাচ্ছে, অথচ এত ইতিহাস, এত সময়ের দলিল লুকিয়ে আছে এইসব বাঙালির ব্রত কথার আড়ালে। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, তাদের হারিয়ে যেতে দেবেন না। এই লোকাচারগুলো আমাদের জ্বলন্ত ইতিহাস। আপনাদের কাছে অনুরোধ যে লোকাচারগুলোকে বাঁচিয়ে রাখুন।